নমস্কার, বাংলা স্ফেয়ারে রাত্রি ৯টায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, গতকাল ওই রাজারহাট নিউ টাউনের নোভোটেল হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভবানীপুরের একেবারে হাতে গোনা ৫০ জন ব্যবসায়ী এবং মারোয়ারি ও গুজরাটি কমিউনিটির যেসব মানুষ সেখানে বাস করেন তাদের প্রতিনিধিদের সঙ্গে একটা বৈঠক কাম ডিনার করেছিলেন। অনেক দিন ধরে কলকাতায় ঘাঁটি গেড়ে আছেন অমিত শাহ এবং সন্ধ্যের পর থেকে এই ধরনের সামাজিক আলাপ তিনি আরও অনেকের সঙ্গে করেছেন। সেদিক থেকে দেখতে গেলে গতকালের এই মিটিংয়ের আলাদা কোনো তাৎপর্য নেই, কিন্তু যে কারণে আমার কাছে গতকালের এই রাতের আয়োজন খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটা হলো অমিত শাহ যা বলেছেন সেটা আমার মনে হলো আপনাদের সঙ্গে আমার শেয়ার করা উচিত। না, এই কথা মনে করবেন না যে আমি সেই নৈশভোজে নেমন্তন্ন পেয়েছিলাম, পাওয়ার কথাই নয়। আর আমি তো ভবানীপুরের ভোটারও নেই, হলেও পেতাম না, কিন্তু সেটা বড় কথা নয়। আমি যেটা জানতে পেরেছি সেটা সেখানে উপস্থিত অভ্যাগতদের কাছ থেকেই, এবং সেই জন্যেই আমার মনে হলো যে এটা নিয়ে ছোট্ট একটা এপিসোড করা দরকার। যা হয়ে থাকে, মারোয়ারি গুজরাটি কমিউনিটির লোকেরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাও আবার অমিত শাহ, তার সামনে বসে হাত কচলাতে কচলাতে প্রথমেই বলতে শুরু করেন, বাধাই হো, আপ লোগ তো জিত গয়ে হ্যায়। এরকম দু তিনটে সেন্টেন্স বলেছেন কি বলেননি, অমিত শাহ একেবারে তাদেরকে দাবড়ে দেন। বলেন, দেখুন, এইসব ভালো ভালো কথা শোনার জন্য আমি আপনাদের ডাকিনি। এটা এইসব করে আমাকে খুশি করা যাবে এ কথা যেমন মনে করবেন না, তেমনি আমি খুশি হতে আপনাদের ডেকেছি সেটাও নয়। আপনাদের কাছে আমার কিছু বলার আছে, সেই জন্যেই ডেকেছি এবং অনুরোধ করব, আমি আপনাদের আজকে যা বলছি সেটা একেবারে নির্ভেজাল খাঁটি তথ্য এবং পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি আমার ওপিনিয়ন, এবং সেটা আপনাদের বিশ্বাস করতে অনুরোধ করব, এবং আপনাদের এটাও অনুরোধ করব যে আপনারা যে যার মতো করে ভোটারদের মোবিলাইজ করে ২৯ তারিখ যত সকাল সকাল সম্ভব বুথে নিয়ে যান। এই প্রসঙ্গেই তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় পশ্চিমবঙ্গ একটা ভেরিটেবল আগ্নেয়গিরির উপরে দাঁড়িয়ে আছে। এমন একটা আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুধু পশ্চিমবঙ্গের স্বার্থকে বিপন্ন করবে তাই নয়, গোটা ভারতের স্বার্থ ইতিমধ্যেই কিছুটা বিপন্ন করতে শুরু করেছে। কেননা আপনাদের কোনো আন্দাজ নেই বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইনফিল্ট্রেশনের সমস্যাটা মমতার জমানায় কত গুণ বেড়ে গেছে। অমিত শাহ পরিষ্কার বলেন যে এটা সম্ভব হচ্ছে এই যে আমাদের ৫০০ কিলোমিটারের বেশি সীমান্ত
এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে আমরা করে উঠতে পারিনি, প্রধানত সেই জন্যে। আর এখন যারা অনুপ্রবেশ করেন তাদের মধ্যে একটা ভগ্নাংশ পশ্চিমবঙ্গে থাকেন, বাকিরা সবাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছেন। ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা শুধু এটা রাজ্যের নিরাপত্তার প্রশ্নে আর সীমাবদ্ধ নেই, এটা সম্পূর্ণভাবে জাতীয় নিরাপত্তার খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবং এই প্রসঙ্গে তিনি বলেন যে আমাদের সরকার এলে প্রথম ক্যাবিনেটে প্রথম যে সিদ্ধান্তটা নেওয়া হবে সেটা হচ্ছে যেসব জায়গায় এখনো পর্যন্ত ফেন্সিং নেই সেই ফেন্সিংয়ের কাজ যত শীঘ্র সম্ভব শেষ করে ফেলা। আমরা মিজোরামে এই কাজটা করতে পেরেছি, সেখানে কেউ মাছিও গলতে পারে না। একই কাজ আমরা সম্ভব করেছি আসামে এবং ত্রিপুরায়। कोई परिंदा भी नहीं आ सकता है। খালি বাংলাই অবহেলিত হয়ে আছে, আমাদের সদিচ্ছার অভাবের কারণে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুঁয়ে এবং সম্পূর্ণ স্বার্থক্লিষ্ট একটা অবস্থানের জন্য। এরপরে তিনি বলেন যে দেখুন, আমরা জনসংঘ করে তারপরে বিজেপিতে এসেছি, আমরা কমিউনিস্টদের সবচেয়ে বড় শত্রু বলে মনে করতে অভ্যস্ত। এখনো যে কমিউনিস্টদের আমরা বন্ধু বলি তেমনটা নয়, কিন্তু পশ্চিমবঙ্গের গত 15 বছরে মমতার শাসনের ইতিহাসের পরিপ্রেক্ষিতে আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো কমিউনিস্টরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে শুধু 100 গুণ ভালো ছিলেন তাই নয়, তারা অনেক বেশি দেশপ্রেমিক এবং একটি দেশপ্রেমিক দল ও সরকারের যেভাবে আচরণ করা উচিত তারা সেটা করেছেন, এবং করেছেন বলেই পশ্চিমবঙ্গটাকে তারা এই বহিরাগত জেহাদিদের স্বর্গরাজ্যে পরিণত হতে দেননি। সুতরাং আমার মুখ থেকে যখন আপনারা কমিউনিস্টদের প্রশংসা শুনছেন তখন জেনে রাখবেন সেটা কিন্তু আমি কোনো আবেগ থেকেও বলছি না, তাদের প্রতি হঠাৎ আমার নতুন বন্ধুত্ব জাগরুক হয়েছে তাও নয়। পশ্চিমবঙ্গের পরিস্থিতির এই তুলনামূলক আলোচনাটা করার সৌভাগ্য না হলে আমি একথা বলতাম না। তারা কখনো, সেটা তাদের পলিটিক্স হোক আর যে কারণেই হোক, আদর্শগত মতভেদ হোক, এই একদল ডমিনেন্ট সংখ্যালঘুকে সমাজের সর্বস্তরে, বঙ্গীয় সমাজের সর্বস্তরে এইভাবে ইনফিলট্রেট করার সুযোগ করে দেননি। বরঞ্চ সেটা যাতে সম্ভব না হয় সেটাকেই তারা ইকুইলিব্রিয়াম রক্ষা করে গেছে। মমতা গত 15 বছর ধরে সেই ভারসাম্যটা নষ্ট করেছে। কেন? অনেকে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় তৃণমূল কংগ্রেসের জন্য সরকার গড়তে চান। সম্পূর্ণ ভ্রান্ত। 2011 সালের পরে বাংলায় যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে 4বার আমরা এসেছি, জেতার আশা করেছি, তারপরে ঠকে ফিরে গেছি। কিন্তু একটা কথা আজকে বলতে পারি যে মমতা দলের জন্য, রাজ্যের জন্য, কোনো বৃহত্তর স্বার্থের জন্য
নির্বাচন জেতার কথা ভাবেন না। তিনি নির্বাচনে জিততে চান একমাত্র তার নিজের এবং তার পরিবার এবং ভ্রাতুষ্পুত্রের জন্য। এই সত্যটা বঙ্গীয় সমাজ এতদিন পর্যন্ত খুব ভালো করে বুঝতেই চাইত না। আমরা চেষ্টা করতাম, তারা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বার করে দিতেন। আর আজকে যে গ্রাউন্ড রিয়ালিটিতে যে বদল হয়েছে, সেই বদলটা অভূতপূর্ব। আজকে বঙ্গীয় হিন্দু সমাজ, বিশেষ করে শিক্ষিত বাঙালি হিন্দু সমাজ, যারা আমাদের দেখলে মুখ সিটকে চলে যেত, তারাও এখন প্রবল উৎসাহে আমাদের সঙ্গে কাজ করছেন, ভোট দিচ্ছেন। প্রতিটি জনসভায় যে ধরনের সাড়া আমরা পাচ্ছি, এক কথায় বলতে গেলে সে এতখানি আমরাও প্রত্যাশা করিনি। আমি এখানে 1 মাসের মধ্যে 18 দিন ধরে পড়ে আছি। প্রধানমন্ত্রী, তার 75 বছর বয়স হয়ে গেছে, বয়সকে তুচ্ছ জ্ঞান করে তিনি সকাল থেকে রাত্রির অবধি একটার পর একটা মিটিং, রোড শো এগুলো করছেন। এবং তার এবং আমার যৌথ অ্যাসেসমেন্ট হলো, বাংলাকে কোনোদিন এই চেহারায় অতীতে আমরা দেখিনি। আর একই সঙ্গে তিনি বলে দিয়েছেন যে দেখুন, সরকার আমরা গড়বই, প্রশ্নটা সরকার গড়া নিয়ে নয়। যে ধরনের জনসমর্থন আমরা পাচ্ছি, তাতে সরকার গড়া নিয়ে আমাদের মনের মধ্যে কোনো রকম দ্বিধা আর অবশিষ্ট নেই। কিন্তু মূল প্রশ্নটা হলো, 144টা পেলেও সরকার গড়া যায়, 150, 160, 170, 180, আবার 200টা সিট জিতেও সরকার গড়া যায়। সুতরাং আমরা কত আসনে জিতলাম ওই ম্যাজিক ফিগারের উপরে, তার উপরেই কিন্তু বঙ্গীয় হিন্দু সমাজকে আমরা একটা বার্তা পাঠাতে পারব। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে এতদিন ধরে স্রেফ নিজের গদি টিকিয়ে রাখার জন্য বাকি সব স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন, সেটাও প্রথমবার পশ্চিমবঙ্গের মাঠে প্রতিপন্ন হবে। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অনেক দিন ধরে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আছেন, আপনারা ওই তল্লাট আমার চাইতে অনেক ভালো জানেন। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যে এটাই আপনাদের সামনে শেষ সুযোগ। এবারও যদি আপনারা সিদ্ধান্ত নিতে গড়িমসি করেন বা ভুল করেন বা ভোট এড়িয়ে চলেন, তাহলে এই পশ্চিমবঙ্গে আপনাদের সন্তান সন্ততি কেউ থাকতে পারবে না। সুতরাং একই সঙ্গে আমার বক্তব্যটাকে আপনারা অনুরোধ এবং সাবধানবাণী দুটো হিসেবেই দেখার চেষ্টা করুন। সুতরাং অমিত শাহর বাইরে যাই বলুন না কেন, ভিতরে তিনি যে একটা খুব বাস্তববাদী চিত্র নিয়ে এগোচ্ছেন, সেটা কিন্তু এই আলোচনার মধ্যে থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এ কথা অবশ্যই অনস্বীকার্য যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্বাচিত সরকারকে কিভাবে
নির্বাচিত স্বৈরতন্ত্রে রূপান্তরিত করা যায়, সেই পরীক্ষায় ১৬ আনা সফল হয়েছেন। এবং সফল হতে গিয়ে গণতন্ত্রের ভিত যে কাঠামোর উপর, যে ইনস্টিটিউশনগুলোর উপর দাঁড়িয়ে থাকে, তার প্রত্যেকটা পশ্চিমবঙ্গে আজ হয় অপ্রাসঙ্গিক, নয় অর্থহীন, না হয় থেকেও না থাকার মতো অবস্থা হয়েছে। অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে কোনো মাথা ব্যথা তিনি দেখাননি। শিক্ষাকে শেষ করে দিয়েছেন, স্বাস্থ্যকে শেষ করে দিয়েছেন, সব কিছুই করেছেন কেবল কিছু ভিক্ষে মানুষের হাতে তুলে দিয়ে নিজের পদটা সুরক্ষিত রাখার জন্য। এবার ৪ তারিখে তার অবসান হতে চলেছে। আমরা চাইছি এমন একটা এমফ্যাটিক মেসেজ বাংলার সমাজ থেকে আসুক, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নেতারা এই বাংলার মাটিতেই আর কখনো রাজনীতি করার সুযোগ না পান। নমস্কার, ভালো থাকবেন।